সবকিছুর জন্য এই মেয়েটা দায়ী। যবে থেকে ও আমার ছেলের জীবনে এসেছে তবে থেকে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। সময় থাকতে বলছি, একে আমার ছেলের জীবন থেকে এখনই বিদায় করো। ও কোথাও যাবে না মা। যদি যেতে হয় তাহলে আমার অনুমতি লাগবে, তাছাড়া এক পাও এগোবে না। আহিরের আগমন নাবিলা খেয়াল করেননি। আহির সামনে থাকলে মেয়েটাকে কিছু বলা যায় না, তাই তো তার অনুপস্থিতির সুযোগ নিয়ে একের পর এক কথা শুনিয়ে যাচ্ছিলেন। অতঃপর নাবিলার কথার মধ্যখানে বাদ সাধালো আহির। অবশ্য ছেলেকে দেখেও নাবিলা রহমান বিচলিত হলেন না। কথা ঘোরানোর জন্য বলল, বাবা তুই এসেছিস? এই অসুস্থ শরীর নিয়ে না বেরোলেই তো পারতিস। কত বারণ করলাম, আরাম করবে আয়। প্রতিভা, তুমি রুমে যাও, আমার মায়ের সাথে কিছু কথা আছে। প্রতিভা চলে যেতে আহির বলতে শুরু করলো, মা, প্রতিভার দিকে কি একবারও তাকিয়ে দেখেছিলে? সত্যি করে বলো তো। নাবিলা মুখ গোমড়া করে ফেললেন। ওকে দেখার এমন কি আছে? মানুষ কত সহজে সাপের মতো খরচ বদলে ফেলতে পারে, তাই না মা? এই তো সেদিনের কথাই ধরো না, তুমি প্রতিভার কত যত্ন করতে, সে খাচ্ছে কি খাচ্ছে না সবটা খেয়াল রাখতে। আর এখন দেখো, এখন তো সে তোমার চোখের বিষ হয়ে গেছে। অথচ এখন উচিত ছিল তোমার আরো বেশি খেয়াল রাখার। তা না করে তুমি শুধু মেয়েটার মনটাকে ভেঙে দিচ্ছ। আহিরের কথায় চড়া গলায় জবাব চাইলেন নাবিলা। তুই কি বলতে চাস? সরাসরি বল আহির। মা, ওকে আমরা আপন করে নিতে পারি না বলো? মেয়েটা ছোট থেকে অবহেলার মধ্য দিয়ে বড় হয়েছে, কোনোদিন মা জিনিসটা কি বুঝতেই পারেনি। তোমারও তো কোনো মেয়ে নেই, তাহলে ওকে আপন করে নেওয়া যায় না? নাবিলা রহমান কয়েক সেকেন্ড নীরব রইলেন, পর মুহূর্তে বললেন, ওকে দেখে শুরুতে আমারও মায়া লেগেছিল, কিন্তু পরবর্তীতে সে আমার বিশ্বাস ভেঙেছে। আহির চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। ও তোমার বিশ্বাস ভাঙেনি মা, সবটা তো তোমার চোখের সামনেই ঘটা। তবুও যদি নিরপরাধ মেয়েটাকে দোষী সাব্যস্ত করো তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। কথা শেষ করে আহির এক মুহূর্ত দাঁড়ালো না। আহির চলে যেতে ইলিয়াস রহমান নাবিলাকে বললেন, আহির কিন্তু ভুল কিছু বলেনি, ওর কথাগুলো পারলে একবার ভেবে দেখো। মনিরুল ইসলাম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হাতে থাকা সামান্য কাগজখানি তাকে শুদ্ধ করতে বাধ্য করেছে। ছেলেকে মনে হচ্ছে বাঁচানো সম্ভব না, তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে। এতদিন আহিরের ক্ষমতা সম্পর্কে তিনি ভীষণ অজ্ঞ ছিলেন, তাই তো ছেলেকে নিষেধ করেও করতে পারেননি। আগে যদি খুনাক্ষরেও টের পেতেন তাহলে ধরে বেঁধে হলেও দূরে সরিয়ে রাখতেন। হাবিবের ভাষ্যমতে মুহিনকে একজনই বাঁচাতে পারবে, সেটাও প্রতিভা। দরকার পড়লে প্রতিভার হাতে পায়ে ধরবেন, তবুও মনিরুল মুবিনকে শাস্তি পেতে দেবেন না। ফাল্গুনের মাঝামাঝি সময় হওয়ার দরুন শীতের আমেজ নেই বললেই চলে। প্রকৃতি জুড়ে স্পষ্ট বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে। দক্ষিণা ঝিরঝির বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে এসেছে বসন্ত। শীতের নির্জীব প্রকৃতি যেন সহসা জেগে উঠেছে। দক্ষিণা মলয় বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায়। কবির কাছে বসন্ত ঋতুরাজ, ভাবুকের কাছে এ ঋতু যৌবনের ঋতু বলে আখ্যায়িত। বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। দেখতে দেখতে আহিরের সাথে প্রতিবার সম্পর্কের 8 মাস হতে চলেছে। এক সময়কার সব থেকে অচেনা মানুষটি আজ তার স্বামী, সবচেয়ে প্রিয়জন। কথাটা ভাবতে ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেছে প্রতিভার। বিয়ের কয়েকদিনের মাথায় প্রতিভাকে নিয়ে আহির নোয়াখালী উঠেছিল, তাও নিজের চাকরির সুবাদে। শুরুতে ভেবেছিল হয়তো লোকটাকে কখনো আপন ভাবা হয়ে উঠবে না, কিন্তু সময়ের কি নিদারুণ খেলা। এখন আহিরকে ছাড়া এক একটা প্রহর যেন যুগের মতো কাটার জোগাড়। প্রতিভা বাসার আনাচে কানাচে সবটা পর্যবেক্ষণ করে নিচ্ছে। সব গোছগাছ করা প্রায় শেষের দিকে, এখন কেবল আহিরের আসার পালা। আহির আসলে তারা বেরিয়ে পড়বে রাজশাহীর উদ্দেশ্যে। তবে সব ভালো লাগাকে ছাড়িয়ে মন খারাপের পাল্লা বাড়ালো প্রতিভার, যখন কিনা মনে পড়লো নিজের আপনজনদের কথা। সেই কবে দাদুকে দেখেছে তার ইয়ত্তা নেই। ফোনটা হাতে নিয়ে আমির হামজার নাম্বারে ডায়াল করলো। আহির এক ধ্যানে কিছু একটা ভেবে যাচ্ছে, কিন্তু সেটা কি সে ব্যাপারে হাবিবের বিন্দুমাত্র ধারণা নেই। হাবিব গলা খাকারি দিয়ে আহিরকে নিজের উপস্থিতি জানান দিল। ও এসেছো? কখন এসেছি সেই ধ্যান আছে তোমার? তা এখানে ডাকলে কেন? বাসায় গেলেই তো বলতে পারতে। সেটা পারতাম, কিন্তু হাতে একদম সময় নেই। একটু পরে রাজশাহীর দিকে রওনা হব, তাই এখানেই একান্তই রেখেছি। একটা জিনিস দেখানোর আছে তোমায়। সেদিনই তো আসলে, এত তাড়াতাড়ি চলে যাবে?
হ্যাঁ, সব দিক বিবেচনা করে যেতে হবে। কাজের কথায় আসা যাক। আহির ল্যাপটপটা এগিয়ে দিল হাবিবের দিকে। দুজনের মাঝে কিছু সময় আলোচনা চলল। বাসায় এসে আহির হতভম্ব। প্রতিভা অজোরে কাঁদছে। আহির যত জিজ্ঞেস করছে কান্নার বেগ যেন ততই বেড়ে যাচ্ছে। একসময় বিরক্ত হয়ে ধমকানো শুরু করে দেয়। সমস্যা কি তোমার? সারাদিন কত কাঁদতে পারো? চোখ ব্যথা করে না তোমার? প্রতিভা নিশ্চুপ। কত সময় ধরে কাঁদছে কে জানে। কাঁদতে কাঁদতে হেঁকচি উঠে গেছে। আহিরের ধমককে কান্নার বেগ থামিয়ে সে নীরবে অশ্রুপাত করে চলেছে। আমি কোনো তামাশা দেখতে চাই না প্রতিভা। যা বলার সোজা সাপটা বলার হলে বলবে, নয়তো অযথা কান্নাকাটি করে আমার মাথা খারাপ করে দিও না। আর তোমাকে তো সব ঠিকঠাক মতো নিতে বলেছিলাম, নিয়েছো? প্রতিভার পক্ষ থেকে এবারও কোনো জবাব এলো না। তা দেখে আহির পুনরায় বলল। যাক, নিতে হবে না। আহির বিরক্তি চেপে প্রতিভাকে ফেলে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে প্রতিভার কণ্ঠস্বর কানে আসতে পা দুটো আপনা আপনি তাকে সামনের দিকে এগোতে দিল না। বাড়ির সামনে অনেক ভিড়। পাড়া প্রতিবেশী মহিলাদের দ্বারা বাড়ির ভেতরটা পূর্ণ হয়ে গেছে। কারোর কারোর চোখে অশ্রু, আবার কারোর কারোর আফসোসের সুর। বাইরের লোকজন বাঁশ কেটে রেখেছে, পাশাপাশি কবর খোঁড়ার কাজেও নেমে পড়েছে। গাড়ি থামতে প্রতিভা এক মুহূর্ত সময় অপচয় করলো না। আহিরকে বাইরে রেখেই ভেতরে দৌড়ে চলে গেল। ভেতরে উপস্থিত মহিলাগুলো সবটা ভুলে গিয়ে প্রতিভার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। চোখে মুখে চমকে যাওয়ার রেশ স্পষ্ট। দিন দুপুরে যেন গাছ থেকে কোনো ভূত নেমে দেখেছে। তাদের মাঝের কয়েকজন প্রতিভার পরিচিত আত্মীয় স্বজনরাও ছিল। তাকে দেখা মাত্র কয়েকজন কানাঘুষা করা শুরু করলো। প্রতিভা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জন্মের পরপর মাকে হারিয়েছে। তারপর ছোট প্রতিভার ঠাঁই হয়েছিল দাদির কোলে। সেই মায়ের সমতুল্য দাদিকেও মেয়েটা হারিয়েছে। রুমে ঢুকতে দেখলো মর্জিনা খাতুনের পুরো শরীরটা চাদর দিয়ে ঢাকা। সাদিয়া একপাশে বসে দাদির মৃত শরীরটার পাশে বসে আহাজারি করছে। প্রতিভাকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল। আপু, তুমি আসছো? প্রতিভা জবাবে কোনো কথা বলতে পারল না। সেও বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সাইদা এবং তার বড় যা গুনগুন করে কেঁদে যাচ্ছে। গরম পানি দিয়ে গোসল করিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো মর্জিনা খাতুনকে। গোলাপ জল আর আগরবাতির গন্ধে মুহূর্ত পরিবেশটা ছেয়ে গেল। নিয়ে যাওয়ার আগে শেষবারের মতো প্রতিভা দাদিকে দেখে নিল। বুঝতে শেখার পর থেকে মা বলতে একমাত্র দাদিকেই বোঝে। সাহিদাকে কত দেখেছে। সাদিয়াকে ঘুম না আসলে মাথায় হাত বুলিয়ে দিত। তা দেখে প্রতিভা মন খারাপ করে দাদির কাছে আসতো। মর্জিনা বেশ বুঝতো, কিন্তু করার কিছু নেই, তাই তিনি সেই কাজটুকু করত। কখনো আর কাউকে দাদু বলে জড়িয়ে ধরতে পারবে না প্রতিভা, কিংবা কেউ তার পক্ষ নিয়ে আমির হামজার সাথে কথা বলতেও আসবে না। জানা যায় সবার সাথে আহিরও শরিক হয়েছে। এমনকি খাটিয়ার এক প্রান্তে আহির নিজের কাঁধে তুলে নিল। মর্জিনা খাতুনের খাটিয়ার 3 প্রান্তে আমির হামজা, তার বড় ভাই ভাইপো মোস্তফা এবং বাকিটা আহির নিজের কাঁধে তুলে নিয়েছে। আমির হামজা চেয়েও কিছু বলতে পারলেন না। আজকের দিনে অন্তত তিনি কোনো ঝামেলায় জড়াতে চান না। মর্জিনা খাতুনের দাফন কার্য শেষ। এবার তাদের ফিরে যাওয়ার পালা। আহির বাহিরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মর্জিনা খাতুনের বলে যাওয়া শেষ কথোপকথনগুলো ভাবছেন। বৃদ্ধা কাপা কাপা হাতে তার হাতগুলো ধরে অনুরোধ করেছিল, সেগুলোর খেলাপি সে কি করে হতে দেয়। প্রতিবার অপেক্ষা করছে আহির। মেয়েটা ভেতরে এখনো কি করছে ভেবে পায় না আহির। এদিকে সন্ধ্যা নেমে আসলো বলে প্রতিবার দেরি দেখে তাকে নিতে বাড়ির ভেতরের দিকে পা রাখলো আহির, এবং সমস্যাটা বাঁধলো তখনই। আমির হামজা বেজায় মামা ভক্ত। ছোট থেকে তার কাছ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই থেকেই তিনি ঋণী হয়ে আছেন। বস্তুত সে সময় গ্রামীণ পরিবেশে পড়াশোনা গ্রহণ করায় তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না বললেই চলে। কোনো মতে টেনে টুনে মাধ্যমিক পাশ করার আগেই অনেকের পারিবারিক নানা সমস্যার বাহানায় পড়ে পড়াশোনায় ইতি টানতে হতো। সে সময় খুব কম সংখ্যক ছেলেমেয়ে ছিল যারা কিনা পড়াশোনা করত। মোতালেব সাহেব তখন 2 ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে সবে ঢাকার একটি ভাড়া বাড়িতে ওঠেন। জীবিকার তাগিদে সেখানে ছোটখাটো ব্যবসা শুরু করলেন। এই করে সংসার বেশ ভালোই চলে যেত। তার কয়েক মাসের মাথায় আমির হামজাকেও নিজের কাছে নিয়ে রাখেন। ছোট থেকে তিনি পড়াশোনায় ভালো ছিল বিধায় মোতালেব সাহেব বড় বোন মর্জিনা খাতুন এবং বোনের স্বামীর কাছে প্রস্তাব রাখলেন যে আমির হামজাকে শহরে পাঠাবার অনুমতি দেয়। তারাও ছেলের আগ্রহ দেখে না করতে পারলেন না।
সেই থেকে দুই ছেলেমেয়ের পাশাপাশি আমির হামজাকেও নিজ হাতে সন্তানের মতো গড়ে তুলেছেন। পরিবারের যে কোনো বড় সিদ্ধান্তে তাই মোতালেব সাহেবকে রাখতে ভুলে যান না আমির হামজা। বোনের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মোতালেব সাহেব এবং তার স্ত্রী। দাফন কার্য শেষ হতে সকল আত্মীয় স্বজনরা যে যার মতো ফিরে যাচ্ছিল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে প্রতিভার জন্য বাহিরে আহির অপেক্ষা করছে। প্রতিভা নিজে থেকে আমির হামজার সাথে কয়েক বাক্য বিনিময় করে চলে আসছিল। তখনই সাইদা বেগম বাদ সাধলেন, হাত ধরে টেনে নিয়ে এসে দাঁড় করালেন মোতালেব সাহেবের সামনে। মোতালেব সাহেব সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলেন, তার পাশে তার বৃদ্ধা স্ত্রী বসা। সাইদা ভেবেছিল আহির হয়তো প্রতিভাকে রেখে একাই চলে গেছে। মূলত প্রতিভা ব্যতীত কেউই জানতো না আহির বাইরে দাঁড়িয়ে প্রতিভার যাওয়ার অপেক্ষা করছে। সাইদাকে অনুসরণ করে আমির হামজা নিজেও সাইদার পেছন পেছন গেলেন। সাইদা প্রতিভাকে সবার সামনে এনে হাত ছেড়ে দেন। মামা, ওকে জিজ্ঞেস করেন তো ঠিক কি করলে সে আমাদের পিছু ছাড়বে। প্রতিভা অবাক চাহনিতে তাকিয়ে আছে সাইদা এবং বাকি সবার দিকে। সে তো এখানে থাকতে আসেনি, শুধু শেষবারের মতো দাদিকে একবার দেখতেই তো এসেছিল। আমির হামজা দাঁতের দাঁত চেপে সাইদাকে বললেন, সাইদা, সমস্যা কি তোমার? এসব কি নাটক শুরু করে দিয়েছো? সাইদা খেপে গেছে, চেঁচিয়ে উঠলেন, নাটক মনে হচ্ছে এসব? আমাদের বাচ্চাটা বরবাদ করে দিয়েছে তোমার মেয়ে। ওর জন্য আমার মেয়েটা বাড়ির বাহিরে ঠিকমতো যেতে পারে না। নিজের বাড়িতে থেকেও জানহানির ভয় নিয়ে প্রতিটা দিন কাটাতে হয় আমাদের। সবটা এর কারণে নয় তো কার কারণে বলো আমাকে। মোতালেব সাহেবের স্ত্রী এবার সাইদাকে ধমকালেন, কি হয়েছে? ঠিকঠাক কইলে কও। মরা বাড়িতে এত তামাশা করার কোনো মানে হয় না। লোকজন শুনলে সিসি করব। চেয়ারম্যানের ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে মামি। তো তাকে তোমার সমস্যা কোথায়? মোতালেব সাহেবের কথার জবাবে বললেন, সমস্যা তো এখানেই। ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে কে জানেন? আপনাদের আদরের এই নাতনি আর তার জামাই মিলে। শেষের কথাটা সাইদা বেগম প্রতিভাকে দেখিয়ে তাচ্ছিল্যের সাথে বলল। মোতালেব সাহেব বললেন, ওর সাথে এটাই হওয়ার ছিল সাইদা, আমরা পারিনি কারণ এটা আমাদের ক্ষমতার বাইরে ছিল, তাই যা করেছে বেশ করেছে। তাহলে আমরা কি দোষ করেছি বলুন? আমাদের কেন শাস্তি পেতে হচ্ছে? প্রতিভা আর মুখ বন্ধ করে থাকতে পারল না, সাথে সাথে শক্ত গলায় ঝাড়ল, এটা আমি কি দোষ করেছি সেটা বলে দিতেন যদি, তাহলে অন্তত নিজেকে শুধরে নিতাম। সাইদা বেগম সহ সকলে চমকে প্রতিভার দিকে তাকালেন। প্রতিভা যে এরূপ কড়া ভাষায় কথার জবাব দেবে সেটা যেন কারোর ভাবনাতে আসেনি। তবে সাইদা বেগম মনে মনে খুশি হলেন। উপরন্ত রাগী ভাব বজায় রেখে বলল, মবিনকে তোর ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। সেই স্বপ্ন দেখা তার বাপকে আপাতত ছেড়ে দিতে বলুন। সাইদার আশায় এক বালতি পানি ঢেলে দিল আহির। সবাই দৃষ্টি নিক্ষেপ করে আহিরের দিকে। তুমি যাওনি? কেন, আমার যাওয়ার অপেক্ষায় ছিলেন নাকি সারাদিন, যে কখন আমি যাব আর কখন আপনি সুযোগ বুঝে প্রতিভাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন? আমির হামজা গম্ভীর গলায় জবাব দিলেন, তুমি যা ভাবছো বিষয়টা মোটেও সেরকম নয়। তাহলে কি রকম? কান খুঁড়ে শুনুন সবাই, বিশেষ করে আপনি। সাইদাকে উদ্দেশ্য করে বলল, প্রতিভা ছাড়তে চাইলেও তাকে পুলিশ ছেড়ে দেবে না, কারণ তার বিরুদ্ধে কোনো হয়রানির মামলা না, বরং অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ উঠেছে। মোতালেব সাহেব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আহিরের দিকে। কি বলছো? কাকে মারতে চেয়েছিল সে? আমাকে কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও বলতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। নানু সময় করে বাসায় যাবেন, আসছি। কারোর জবাবের অপেক্ষা না করে প্রতিবার হাত ধরে নিজেদের গন্তব্যের দিকে পা বাড়ালো আহির। সাইদার সেই থেকে মুখে কুল পেটে আছে। ভেবেছিল আমির হামজা যেহেতু কোনো বিহিত করবেন না, তাই মোতালেব সাহেবকে দিয়ে প্রতিভাকে বলে মুবিনের ছাড়ানোর ব্যবস্থা করবেন। চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে তার এই চুক্তি হয়েছিল, অথচ আহিরের জন্য পরিকল্পনা হিতে বিপরীত হয়ে গেছে। মোতালেব সাহেবের মুবিনের ব্যাপারে শুরু থেকে সবটা জানা, তাই তো আহিরের সিদ্ধান্ত তার কথা মনে ধরেছে। এতে কিছুটা খুশিও হয়েছেন। ছেলেটা যা করেছে একদম বেশ করেছে। শুধু আমির হামজার মতিগতি দেখে বুঝতে পারছেন না কেন তার আহিরকে এত অপছন্দ। আমির হামজাকে মোতালেব সাহেব বোঝালেন, যা হওয়ার হয়ে গেছে আমির। আমি মনে করি তোমার মেয়ে আহিরের থেকে ভালো কাউকে পেত না। মনে রেখো, আল্লাহ যা করেন সবার মঙ্গলের জন্যই করে, তাই মনে আর রাগ পুষে রেখো না। মেয়ে সুখের দিকে তাকিয়ে হলেও সবটা মেনে নাও। আমির হামজান নির্তর থেকে গেলেন, তবে ভেতরে ভেতরে সব রাগ ঝেড়ে ফেললেন। মনঃসংযোগ স্থির করলেন। রাত্রি তখন 9টা নাগাদ। আহির প্রতিভাকে নিয়ে নোয়াখালীর বাসাতে ফিরে আসে।
এত রাতে রাজশাহী ফিরে যাওয়ার মতো মন মানসিকতা নেই। সিদ্ধান্ত পাল্টে সকলে রওনা দেবে বলে স্থির করলো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আহির লম্বা হয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে রইল। প্রতিভা আহিরের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে গেছে। প্রিয়তমার পানে তাকিয়ে দেখছে, মাথা জুড়ে নানান চিন্তা ভাবনা। ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে আসো। প্রতিভার ধ্যান তখন আহিরের নিবদ্ধ। প্রতিভার সাড়া না পেয়ে আহির চোখ মেলল। কি ভাবছো? আমাকেও বলো, তাহলে দুজন মিলে ভাবলে তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। প্রতিভা মৃদু রাগী কণ্ঠে বলল। আপনি আমার থেকে কথাটা কেন লুকালেন? আহির জানতো প্রতিভা জানতে পারলে তাকে সবার আগে এই প্রশ্নটাই করবে। এজন্যই তো বললাম কাছে এসো। তাহলে বলছি। প্রতিভা আহত কণ্ঠে বলল। আমার মনের দিকটা কেউ কখনো ভেবে দেখেনি, জানেন? আমি যে একজন রক্ত মাংসে গড়া মানুষ, এটা কেন জানি কেউ বিশ্বাসই করতে চায় না। যে যেভাবে পেরেছে ব্যবহার করেছে। ভেবেছিলাম আপনি অন্তত আমাকে বুঝবেন, কিন্তু না, আপনিও আমাকে ভুল প্রমাণ করে দিলেন। আমি ভুলে গিয়েছিলাম আমার অবস্থান সম্পর্কে। যাকগে, আপনি সুস্থ আছেন তাতেই আমি খুশি। কথাটা গিয়ে সরাসরি আহিরের বুকের বাপাশে বিঁধল। প্রতিভা কি তার ব্যবহারে কষ্ট পেয়েছে? প্রতিভার আসার অপেক্ষা ছেড়ে দিয়ে নিজেই এগিয়ে গিয়ে আলিঙ্গন করলো। মুখে বলল। ভুল বুঝছো মেয়ে। তোমার অবস্থান সর্বদা আমার বুকের বাঁ পাশে, এবং সর্বদা এই স্থানের দাবিদার একমাত্র তুমিই থাকবে। কথা দিচ্ছি। ব্যস্ত শহর, ব্যস্ত জনমানব, কারোর হাতে বিন্দুমাত্র সময় নেই কারো দিকে ফিরে তাকানোর। সময় বড্ড স্বার্থপর, কখনো কারোর জন্য থেমে থাকে না। সমুদ্রের স্রোতের ন্যায় উদ্দাম বেগে চলতে থাকে। তার এই সময়কে সঠিকভাবে মূল্যায়নের উদ্দেশ্যে সবাই নিজেদের কাজে ব্যস্ত। বিশেষ প্রয়োজনের তাগিদে অধ্যক্ষের কক্ষে অবস্থান করেছে আহির। প্রতিবার গত কয়েক মাসের সমস্ত হিসেব তাকে বুঝিয়ে দিতে হবে বলে কথা। যদিও যাওয়ার আগে একবার আহির সবটা জানিয়েছিল, তবুও দরকারের খাতিরে তাকে পুনরায় আসতে হলো। অধ্যক্ষ সাহেব প্রতিবার পূর্বের রেজাল্টগুলোতে একবার চোখ বুলিয়ে দিলেন। সবটা যাচাই করে তিনি আহিরকে জানালেন। তুমি আমাদের এখানকারই একজন ছাত্র। তোমার আগাগোড়া কোনো কিছুই আমার অজানা নয়। রেজাল্ট দেখে বুঝলাম তোমার ওয়াইফও যথেষ্ট মেধাবী, তাই তোমার দিকটা বিবেচনা করে মেনে নিলাম। কিন্তু পরে এমন হলে কিন্তু চলবে না, সেদিকে তোমার নজর রাখতে হবে। স্যার, আপনি যেহেতু সবটা জানেন, তাহলে এও জানেন আমি কোনো কারণ ছাড়া এমন পদক্ষেপ নেইনি। আপনি নিশ্চিন্তে থাকুন, এবার থেকে তাকে রেগুলার উপস্থিত পাবেন। অধ্যক্ষ আহিরের কথায় মনোঃপুত হলেন। আহির চলে আসার আগে তিনি এও বললেন। তোমাকে আমার এজন্যই পছন্দ আহির। তুমি কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করনি। সারা জীবন এমনটাই থেকো কেমন? প্রতিভা এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে আহিরের জন্য অপেক্ষা করছিল। আহিরকে দেখে কয়েক কদম এগিয়ে এসে জানতে চাইল। কি বলেছেন স্যার? পড়াশোনায় অনেক পিছিয়ে গেছো, তোমাকে যেন এখন থেকে রেগুলার ক্লাসে পাই। প্রতিভা কয়েক সেকেন্ড দম খিচে রইল, বলল। কি দরকার ছিল এসবের? থাক না, এখন তো বিয়ে হয়ে গেছে, এত পরে কি করব? আহির ভ্রু কুচকে তাকালো। কি বললে? বিয়ে হয়ে গেছে বলে পড়াশোনা করা যাবে না? না মানে আমি এটা বলিনি। বলতে চেয়েছি বিয়ের পর তো মেয়েরা সংসারী হয়ে যায়, তাই না? পড়ার এত সময় কোথায়? আর তাছাড়া আপনি থাকতে আমার কি দরকার এত পড়াশোনা করার? ওই সব আজগুবি চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার ছেলে মেয়েদের মা অশিক্ষিত থাকবে এটা তো আমি হতে দিতে পারি না। তুমি অশিক্ষিত থাকলে ওরাই আমাকে দোষারোপ করবে। আমি বাবা কোনো রিস্ক নিতে চাই না। অশিক্ষিত থাকতে যাবো কেন? এমন কত মেয়ে আছে জানেন আমার সাথে যারা একই স্কুলে পড়তো, ওদের কারো কারো তো এতদিনে 2টা করে বাবু আছে। আহির বুঝলো প্রতিভা এত সহজে বোঝার মেয়ে নয়, কোনো না কোনো যুক্তি দাঁড় করাবে। তাই সেও টোপ ফেললো, বলল। সোনা, তুমি সোজা সাপটা এটা বললেই পারো তোমারও 2টা লাগবে। প্রতিভা আহিরের কথায় ভীষণ লজ্জা পেয়ে গেল। আহির তাকে এভাবে বলবে সেটা তার মাথাতেই আসেনি। ভেবেছিল পাবলিক প্লেস, তাই কিছু মজার ছলে বললেও আহির কোনো বিরূপ প্রতিক্রিয়া জানাবে না। কিন্তু এতে উল্টো তাকেই ফেঁসে যেতে হয়েছে। ভাগ্যিস আশেপাশে কোনো লোকজন ছিল না, নয়তো নিশ্চিত তাকে লজ্জা ঢাকতে মাটি খুঁড়ে ঢুকে পড়তে হতো। এখন কি মাথা নিচু করে এভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি বাসায় যাবেন? প্রতিভার কথা বাড়ায়নি, আহিরকে উপেক্ষা করে হাঁটা শুরু করে দিল। এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। বলা যায় না লোকটা তাকে আবার কোন বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এই মায়া, খারাপ হয়। সদর দরজায় এসে হাওয়া বেগমের গলায় আওয়াজ পেতে দাঁড়িয়ে গেল প্রতিভা। কই গেছিলি এই ভর দুপুরে ঢ্যাং ঢ্যাং কইরা?
প্রতিভা এ বাসায় কাউকে ভয় না পেলেও হাওয়া বেগমকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। আসার পর থেকে মহিলাকে সবসময় চেঁচামেচির ওপরে থাকতে দেখেছে, বৃদ্ধার ভয়ে সবাইকে ততস্থ থাকতে দেখেছে। প্রতিভা নিচু স্বরে জানালো, দাদি একটু ভার্সিটিতে গিয়েছিলাম। ভার্সিটি গেছস, ভালো কথা। বিয়ে শাদী হয়ে গেছে, এখন এসব ভার্সিটিতে যাওনের কাম নাই কইলাম। সংসারে মন দে, মাইয়া মানুষ এত পইরা কাম আছে। নাবিলা রহমানের শাশুড়ির বলা কথাটা ভালো লাগলো না, বললেন, আম্মা থাক না, পড়তে চাইছে পড়ুক, সমস্যা কি? নাবিলা, তুমি চুপ থাকো। তোমার আশকারা পাইয়া সবগুলার খারাপ হইছে। বড়টা তো বউ কইতে ঢঙ্গি মাইয়া একটা, সারাটা দিন রং ঢং কইরা বেড়াই, কাম কাজ নাই। এখন ছোটটার বউ এমন বানাইও না কইলাম। এমনিতেও তোমার পোলা এমন একটা মাইয়া বিয়া করছে যার জাতপাত কিছুই নাই। নাবিলা শাশুড়ির জবাবে কিছু বলতে পারলেন না। প্রতিভাকে মন থেকে মেনে নিতে না পারলেন, মেয়েটার অসম্মান হোক এটা কখনো চায়নি, অথচ না চাইতেও তাকে জাতপাতহীন শুনতে হলো। ভেতরে ভেতরে ভয় পেলেন এ ভেবে যে আহির শুনলে না কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে ফেলে। হাওয়া বেগমের কথায় প্রতিভার চোখ দুটো ভিজে উঠল। তাকে আজ পর্যন্ত কেউ জাতপাত নিয়ে প্রশ্ন করেনি, যতই ঘরের সৎমা থাকুক না কেন। এতটা হেনস্থায় পড়তে তো হয়নি কখনো। সবটা হজম করে নিল, শত হলেও পরের বাড়ির মেয়ে বলে কথা। সত্যিই তো তার কোনো যোগ্যতাই নেই আহিরের অর্ধাঙ্গিনী হওয়ার। কোথায় আহির এত বড় ঘরের ছেলে, আর সে সামান্য মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে। মধ্যবিত্তদের জন্য আসলেই সমাজটা ভীষণ কঠোর। কেন জানি আল্লাহ কষ্টের পাশাপাশি তাদের মধ্যে অসীম আত্মসম্মান বোধটুকুও দিয়ে দেন। 3 মাসের ছোট্ট শিশু থেকে কেবল চিৎকার করে উঠেছে, তাকে থামানোর মতো আশেপাশে কেউ নেই। এমনটি তার জন্মদাত্রী জননীয়, তার কান্নার আওয়াজ যেন পরিবেশটা ভারী হওয়ার উপক্রম হচ্ছে। রাতিশা এক ধ্যানে তাকিয়ে আছে বাচ্চাটির দিকে। অসময়ে বাচ্চাটি না আসলে তার জীবনটা অন্যরকম হতে পারত। আফসোস, অপরিণত বয়সের আবেগের ফসল বাচ্চাটি। তার উপর গত 6টি মাস ধরে স্বামীর সংসারে ছেড়ে বাপের বাড়ি এসে উঠতে হয়েছে তাকে। মেহেদি মাঝে মাঝে এসে বাচ্চাটিকে দেখে গেলেও হাবভাব বোঝা যায় রাতিশার প্রতি তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। অথচ তার বয়সী প্রতিভা নিজের স্বামীকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার সাথে ঘোর অন্যায় করে ফেলেছে সে, তাই তো এখন সবটা ভোগ করছে। পাপের শাস্তি বুঝি সৃষ্টিকর্তা মানুষকে এভাবেই দুনিয়াতে দিয়ে দেয়। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল। রাবির বাহিরে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছেন মনিরুল ইসলাম। খানিকক্ষণ সময় হওয়ার পর শিক্ষার্থীরা বেরিয়ে আসলেন ও কাঙ্ক্ষিত মানুষটিও বেরিয়ে আসছে না। এত সময় ধৈর্য ধরে অপেক্ষা করার মতো লোক মনিরুল ইসলাম নন। শুধু খারাপ সময় আছেন বলে নয়তো কখনো এসবের ধার ধারেন না তিনি। তার উপর অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, কাজ কিছুতেই অসম্পূর্ণ রেখে যাবেন না। যত যাই ঘটে যাক না কেন, অবশেষে কাঙ্ক্ষিত মানুষের দেখা মিলল। প্রতিভা গেট পেরিয়ে বাইরে মনিরুল ইসলামকে দেখে খানিকটা অবাক হলো। পর মুহূর্তে বুঝতে পেরে মুচকি হাসির রেখা টানল। মনিরুল ইসলাম প্রতিভাকে দেখে নড়ে চড়ে উঠলেন। সাথে তিনিও অবাক হলেন যখন দেখলেন প্রতিভা ঘাবড়ে যাওয়ার বিপরীতে তাকে দেখে হাসছে। প্রতিভা নিজে থেকে তার দিকে এগিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? মনিরুল ইসলামের ভেতরকার জমিয়ে রাখা সমস্ত রাগ নিমিষেই মাথায় চড়ে বসল। বলল, ভালো থাকতে দিলেই তো ভালো থাকবো। প্রত্যুত্তরে অথর্দয় কিঞ্চিত ফাঁক করল প্রতিভার। তাচ্ছিল্যের সহিত জানান দিল, আঙ্কেল, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। করেছি কি? তাহলে আপনারা বাপ ছেলে মিলে আমার জীবনটা কেন এত কমপ্লিকেটেড করে তুলেছিলেন? আমিও তো পারতাম অন্য সবার মতো স্বাভাবিক জীবন যাপন করতে। মনিরুল ইসলামের মুখে থমথমে ভাব বিরাজ করলো। কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে আইনি শাস্তি দিচ্ছে, তা তো মুবিনের অন্যায়ের শাস্তি মুবিন পাচ্ছে। এ ব্যাপারে তিনি নিজেও অবগত। ছেলের অন্যায় আবদার পূরণ করবার বাসনায় ফাঁক থেকে প্রতিভাকে কম কষ্ট পেতে হয়নি। মুবিনের ভয়ে শেষ পর্যন্ত নিজের বাড়ি পর্যন্ত ছেড়েছেন মেয়েটা। সবকিছু বিবেচনা করে মনিরুল ইসলাম খানিকটা নরম হলেন। গুছিয়ে রাখা কথাগুলো তুলে ধরার চেষ্টা করলেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। ছেলেটা তার ভুল, অনেক শাস্তি পাচ্ছে না। ওর সাথে দেখা করতে থানায় গিয়েছিলাম। ওর অবস্থা দেখে চেনার উপায় নাই সে যে আমার ছেলে। কি ছিল
আর কি হয়ে গেছে? তোমার কাছে মিনতি মা, তোমার স্বামীকে দয়া করে একটু বোঝাও। তুমি বললে সে নিশ্চয়ই বুঝবে। কথা দিচ্ছি আমি তার ছায়াও তোমাকে ওপর পড়তে দেব না। ও ছাড়া পেলেই ওকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিব। কথা দিচ্ছি। মনিরুল ইসলামের অসহায়ত্ব চোখে পড়ার মতো। যে লোককে এলাকার সবাই মান্য করত, যাকে দেখলে ভয়ে ভীতি কাজ করত, আজ সময়ের কঠোর গেরা তলে পড়ে নিজের মেয়ের বয়সী একটি সাধারণ পরিবারের মেয়ের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। মনিরুল ইসলামের অসহায়ত্ব লক্ষ্য করে বলল, আঙ্কেল, আমার স্বামী কতটা কঠোর ব্যক্তিত্বের মানুষ সেটা এতদিনে আপনার আন্দাজ হয়ে গেছে। আমি জানি না আপনার বলা অনুযায়ী সে আমার কথা শুনবে কিনা, তবে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি তাকে যথাসাধ্য বোঝাবো। প্রতিবার কথায় মনিরুল ইসলাম সন্তুষ্ট হলেন। খুশি মনে জানালেন, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা। কোথাও যাবে? চলো তোমাকে নামিয়ে দিই। প্রতিবার সৌজন্যতা বজায় রেখে বলল, ধন্যবাদ, তার দরকার পড়বে না, আপনি বরং ফিরে যান। আমাকে ভয় পেও না মা, আমাকে ভরসা করতে পারো। আমি কাউকে ভয় পাই না, সেটা আপনি ভালো করেই জানেন। শুধু একটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ বলো, কি করতে হবে? প্লিজ আমার পরিবারের আর কোনো ক্ষতি করবেন না। প্রতিবার কথায় মনিরুল ইসলাম মাথা নেড়ে অভয় জানালেন। তা দেখে প্রতিভা নিশ্চিন্তে বাড়ির দিকে পা বাড়ালো। মধ্যাহ্ন পেরিয়ে বিকেল ঘনিয়ে আসছে। রাস্তার পাশের ফুটপাত দিয়ে আপন মনে হেঁটে চলেছে এক তরুণী। চোখে মুখে তার বিষণ্ণতার রেশ। পাশে দিয়ে যানবাহনগুলো নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। নিত্য অভ্যাসগতভাবে কয়েকজন রিক্সা চালক ইতিমধ্যে জিজ্ঞেস করেছিলেন, আপা কই যাইবেন? মেয়েটা যেতে চেয়েও যাওয়ার ইচ্ছে পোষণ করছে না। মাথায় একঝাঁক ভাবনা বিরাজ করছে। সম্পর্কের সমীকরণগুলো মেলানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে প্রতিভা। হঠাৎই কর্ণকুহরে পরিচিত পুরুষালী কণ্ঠস্বর ঠেকতে ভাবনার জগৎ ছেড়ে ফিরে এলো। একা একা ওদিকটায় কোথায় যাচ্ছ? পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? প্রতিভা হাঁটতে হাঁটতে অনেকখানি পথ চলে এসেছে, তাও কিনা উল্টো পথে। তার ঠিক পাশে আহির দাঁড়িয়ে আছে। অসময়ের সঙ্গিনের উপস্থিতি মন্দ লাগলো না। না চাইতেও মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে প্রতিভা বলল, পালিয়ে যাব কোথায়? যাওয়ার মতো অবশিষ্ট কোনো জায়গাই তো নেই। যতই হাসুক, প্রতিভার চেহারার বিষণ্ণ ভাব আহিরের নজর এড়ালো না। তবে আহির সে বিষয়ে মুখে কিছু না বলল না। হাত ঘড়িতে একবার নজর বুলালো, বলল, থাকলেও যেতে দিচ্ছি না, তাই ওইসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে গাড়িতে উঠে এসো। বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসে আছে নীরা। নীরার বাবা মা বিশেষ প্রয়োজনে বড় মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন। ইলিয়াস রহমান সহ বাসার অন্যান্য সদস্য এই মুহূর্তে তাদের সাথে কথা শোনবার জন্য অধীর আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছে, শুধুমাত্র আহির এবং প্রতিভা ব্যতীত। যদিও প্রতিভার থাকা না থাকাকে কারোর কোনো মাথা ব্যথা নেই, তবে নীরার অবাধ্য চোখগুলো বরংবার আহিরকে খুঁজতে ব্যস্ত। এআই সাহেব, সেই দিন ছোট মেয়ের ব্যবহারে আমি সত্যি লজ্জিত। বুঝিনি তো, শত হলেও ও আহিরকে পছন্দ করত, তাই তো মেনে নিতে পারেনি। নীরার বাবা বললেন। নাবিলা রহমান প্রত্যুত্তরে শানিত কণ্ঠে জানিয়ে দিলেন, বাদ দিন না, পুরনো কথা না হয় নাই তুললেন, এতে বরং সময় নষ্ট হবে, সাথে হয়তো সম্পর্কগুলো। ইলিয়াস রহমান স্ত্রীর দিকে তাকিয়ে চোখ রাঙালেন। এতে নাবিলার কোনো ভাবান্তর না হলেও তিনি চুপ হয়ে রইলেন। বললেন, না না, কি বলছে? এমন কোনো ব্যাপার না। আসলে আহিরের বিয়েটা হুট করেই হয়ে গেল, কাউকে এখনো সেভাবে জানানো হয়নি। ছেলে মেয়ের পছন্দ কি আমাদের বাধা সাধলে চলবে বল? দেখুন না, নিধিকেও তো নিবিড় পছন্দ করে এনেছে, তাই তো আমার ছোট ছেলের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতেই পারিনি। ইলিয়াস রহমানের কথা শুনে উপস্থিত সবাই বিস্মিত হলো। সবার চাহনি জুড়ে একটাই প্রশ্ন বিদ্যমান, তবে কি সত্যি প্রতিভাকে মেনে নিচ্ছেন তারা? হিমালয়ের গঙ্গাত্রী হিমবাহ থেকে পণ্য গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয়। সময়টা গোধূলি লগ্ন। লাল আভা পশ্চিম আকাশের যেন লেপ্টে আছে। সূর্যিমামা ডুবে গেলেও আকাশের রঙিন আলো তখনও পুরোপুরি মুছে যায়নি। প্রতিবার মন খারাপ বুঝতে পেরে আহির এক প্রকার না জানিয়েই পদ্মার পাড়ে নিয়ে আসে। তাই তো সারা বিকেল পদ্মা নদীর পাড়ে দুজন কাটিয়ে দেয়। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখার শখ প্রতিবার বহুদিনের ছিল।
কখনো সেভাবে সামনে থেকে দেখা হয়ে ওঠেনি তার, তাই তো মনটা না চাইতেও ফুরফুরে মেজাজের হয়ে গেছে। সময়টাকে প্রতিভা হাতছাড়া করতে চায়নি, খুব মনোযোগ সহকারে উপভোগ করলো। আহির তখন মুঠোফোনে ব্যস্ত, দিগন্তে কৃষ্ণ বর্ণে ছেয়ে গেছে। এবার তাদের ফেরার পালা। আহির আর চোখে প্রতিভার অভিব্যক্তি লক্ষ্য করলো, বলল, চলো তাহলে এবার যাওয়া যাক। এত তাড়াতাড়ি আর একটু থাকি না। আর নয়, এবার আমাদের ফিরতে হবে, অন্য আরেকদিন নিয়ে আসবো। প্রতিবার কথার পিছে কথা না বাড়ালো না, নীরবে মেনে নিল। আহির গাড়ি ড্রাইভ করে চলছে, পাশে বসা প্রতিভাও তার দেখা দেখি একদম চুপচাপ বসে রইল। একসময় মৌনতা ভেঙে আহির বলল, মন ভালো হয়েছে ম্যাম। প্রত্যুত্তরে প্রতিবার অথর্দয় কিঞ্চিত ফাঁক হলো। মুখে না বললেও আহির প্রেয়সীর অভিব্যক্তি বুঝতে পেরে বলল, যাক, তাহলে আমি সার্থক। এবার তোমাকে কয়েকটা প্রশ্ন করি, দেখি কেমন জবাব দাও। ভেবে চিনতে দেবে, না পারলে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। প্রতিবার কপালে 3টা ভাঁজ দেখা গেল। প্রতিভা জিনিসটা এমনিতেই অসহ্যকর, তার উপর ভাইবা তো আরো আতঙ্কের। মুহূর্তে কণ্ঠে জড়তা এসে ভর করলো। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কেমন প্রশ্ন করবেন? আহির ড্রাইভিং করতে করতে ভাবুক ভঙ্গিতে বলল, খুবই সাধারণ, আশা করি উত্তর তোমার জানা আছে। আচ্ছা, এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি বলতে পারবে? জানি কোয়েশ্চেন যথাসম্ভব ইজি হয়েছে। প্রতিভা স্তম্ভিত। বলে কি মানুষটা? কেন নিয়ে এসেছে সেটা সে কি করে বলবে? তাকে কি আল্লাহ মন পড়তে পারার মতন কোনো অতি প্রাকৃত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন নাকি? ইস, যদি সেটা থাকতো তাহলে ঠিকই চট করে জানিয়ে দিত। ভাবনা চিন্তার জগৎ থেকে বেরিয়ে বলল, বোধহয় সাইকোলজির প্রশ্নপত্র ভুলে আমার কাছে চলে এসছে। আমি তো কোনো সাইকোলজির স্টুডেন্ট না স্যার। সেটা কি আপনি ভুলে গেছেন? সাইকোলজিস্ট না হও, আমার বউ তো, একটু ভেবে দেখবে, ধরে ফেলতে পারবে। প্রতিভাকে নিশ্চুপ থাকতে দেখে বলল, কি পারবে না? আচ্ছা, আর একটু হিন্টস দিচ্ছি। অতঃপর কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, শোনো, তোমাকে এখানে আনার একটা বিশেষ কারণ ছিল। তোমার প্রতিদিন সূর্যোদয়ের পাশাপাশি সূর্যাস্তটাও মনোযোগ দিয়ে দেখা উচিত। প্রতিবার কৌতূহলী মন এবার জানতে চাইল, তাতে কি কেবলমাত্র অশান্ত মনটা শান্ত হবে নাকি তার পাশাপাশি আহিরের মনও সে পড়ে ফেলতে পারবে? খানিকটা ভেবে বলল, এতটুকু বলতে পারি, এখানে আসার পর অশান্ত মনটা অনেকখানি ফুরফুরে হয়ে গেছে। এটা যদি আপনারা আমাকে এখানে নিয়ে আসার অন্যতম কারণ না হয়, তাহলে সেটা আমার জানার ঊর্ধ্বে। কাছাকাছি গিয়েছ, যদিও এর পিছনে আরো একটি কারণ সম্পর্কে অবগত করে দিতে চাই। তা হচ্ছে, আল্লাহর প্রতিটা সৃষ্টি মানুষকে কোনো না কোনোভাবে সাহায্য করে। যেমন ধরো, এই যে এত লোকজন এখানে দেখলে, তারাও কেউ কেউ এসেছে তোমার মতো মন ভালো করতে, তো কেউ এসেছে মনের খোরাক মেটাতে। সেই দিক বিবেচনা করলে বলতে পারো, ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য অবলোকন করে জ্ঞান অর্জন করা এবং তার কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তারা দেশ ভ্রমণ করে না, তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন ও শ্রুতি শক্তি সম্পন্ন হতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়। এবার আসি তোমাকে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্যের প্রসঙ্গে। সূর্যাস্ত এবং সূর্যোদয় তোমাকে একটা সুন্দর বার্তা দিয়েছে। রোজকার মতোই একটি দিনের সূচনা যেমন সূর্যোদয় দিয়ে হয়, তেমনি সূর্যাস্ত দিয়ে সেই দিনের শেষ হয়। মানুষের জীবনে একটা সময় আলোয় পরিপূর্ণ থাকে, তো কখনো আবার আলো শেষে অন্ধকারে নিমজ্জিত থাকে। তদ্রূপ এখন তোমার জীবনটাকে জটিল লাগছে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন। দেখবে একটা সময় পর সবটা তোমার মনের মতো হবে ইনশাআল্লাহ। তুমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরো এবং আমার উপর ভরসা রাখো। তিনি চাইলে আমি পরিস্থিতি সবটা খুব দ্রুত অনুকূলে নিয়ে আসবো। নাবিলা রহমান রাতের রান্না শেষ করে ক্লান্ত শরীর নিয়ে রুমে আসলেন। রুমে ইলিয়াস রহমানের সাথে শাশুড়ি হাওয়া বেগমকেও দেখতে পেলেন। সচরাচর হাওয়া বেগম তাদের রুমে আসেন না, তাই অসময়ে শাশুড়ির ঘরে আসার কারণ ঠিকমতো শনাক্ত করতে পারলেন না। ইলিয়াস রহমান হাওয়া বেগমের সাথে কোনো বিষয়ে সলা পরামর্শ করছেন হয়তো। বিষয়টি কি হতে পারে তা জানতে তিনি কৌতূহলী মন নিয়ে মা ছেলের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো। নাবিলাকে দেখে হাওয়া বেগম বললেন, এই তো নাবিলা আইয়া পড়ছে, দেহি বসো, তোমার সাথে কথা আছে। হাত ধরে টেনে পুত্রবধূকে নিজের পাশে বসালেন হাওয়া বেগম। নাবিলা জিজ্ঞাসু দৃষ্টিতে শাশুড়ি এবং স্বামীর পানে তাকালেন।
বুঝতে পেরে হাওয়া বেগম নিজে থেকে বললেন, ইলিয়াস তোমার ছোট ছেলের ব্যাপারে ভাবতেছে, বুঝছো? নাবিলা রহমান প্রতি উত্তরে বললেন, ছেলের ব্যাপারে বাবা ভাববে, এটাই তো স্বাভাবিক। আহা, তুমি বুঝছো না হেই কি ভাবতাছে? নাবিলা রহমান বেজায় অবাক হলেন। শাশুড়ির বলার রহস্যজনক কথাগুলো যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইলিয়াস রহমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, আম্মা কি বলছে, কি ভাবছেন? ইলিয়াস রহমান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিলেন, ভাবছি আহির এবং প্রতিবার বিয়েটা ধুমধাম করেই দেব। তুমি কি বলো? কথাটা শোনা মাত্র নাবিলার লড়ার চুড়ে কিঞ্চিত ভাঁজ পরিলক্ষিত হলো। খানিকটা অবাক হলেও সাথে সাথে কোনো প্রতিক্রিয়া জানালেন না। তবে হাওয়া বেগম মৌন থাকবেন এমনটি যেন ভাবা দুষ্কর। ফোড়ন দিয়ে বললেন, দেখছো নাবিলা, তোমার জামাই বুড়া কালে যৌবনের বাতাস লাগছে, হেল লাইগা না পারলে নিজের পোলারে নিয়া পড়ছে। হাওয়া বেগমের মন্তব্যে নাবিলা রহমান অন্যদিন চুপসে যেতেন, অথচ আজ বরং ঘটল ভিন্ন কিছু। বললেন, আম্মা, উনি তো ঠিকই বলছে, আমারও এটাই মনে হয়। ওদের বিয়ের ব্যাপারটা সেভাবে কাউকে তো জানানো হয়নি। হাওয়া বেগম বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। বোঝা গেল নাবিলার কাছ থেকে এরূপ উত্তর তিনি মোটেও আশা করেননি। কি কইলা তোমরা তাহলে আগে থেকে সব ঠিক কইরা রাখছিলা, আর আমাগো দুই বুড়া বুড়িরে একবার জানানো দরকার পড়লো না? কথাটা শেষ করে কপাল চাপড়াতে লাগলেন। হায় রে, আমার কপাল পুড়ল রে। ওরে কে কই আসরে? হাওয়া বেগম রুম ত্যাগ করতে ইলিয়াস রহমান নাবিলার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। যাতে লুকোনো ছিল গত কয়েক যুগ ধরে সঞ্চয় করে রাখা ভালোবাসা এবং ভরসা ভরা। এগিয়ে এলেন স্ত্রীর দিকে, বদ্ধ করলেন নিজের বাহু ধরে। আচমকা জড়িয়ে ধরায় নাবিলা রহমান খানিকটা চমকে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, এটা কি ঠিক হলো? আম্মা এখন কি ভাববে বলুন তো? ইলিয়াস রহমান সন্তুষ্টিত জবাব দিলেন, ছেলে মেয়ের দিকে তাকিয়ে মাঝে মধ্যে এমন সব পদক্ষেপ নিতেই হয়। তুমি এ নিয়ে চিন্তা করো না, আব্বার সাথে কথা হয়েছে আমার, উনি সব সামলে নেবেন। অর্ধাঙ্গের কথায় নাবিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরে কিয়ৎপূর্বের কথা সমূহ মনে হতে পুনরায় ভাবনাগুলো দলা পাকিয়ে হানা দিল। সেই সব ভাবনার সমাধান খুঁজতে জিজ্ঞেস করলেন, তাহলে কি সত্যি আপনি আহিরের ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছেন? ইলিয়াস রহমান কিছু বললেন না। মৌনতা বজায় রেখে নাবিলার কাছে নিজের অভিমত ব্যক্ত করলেন। নীরব নিস্তব্ধময় রাতের চারপাশটা জুড়ে ধুধু অন্ধকার। চাঁদটা লুকিয়ে আছে যেন তার দেখা দেওয়ার বানা। দূরের ল্যাম্পপোস্টের ধারে সোডিয়াম আলোর সন্ধান পর্যন্ত নেই। তবুও এই নিগুড় অন্ধকারময় রাতটা কারো কারো কাছে ভীষণ প্রিয়। ড্রিম লাইটের নীল আলো সারা রুম জুড়ে মৃদু আলো ছড়িয়ে রেখেছে। মাথা ভর্তি এক ঝাঁক চিন্তা বাসা বেঁধেছে প্রতিভার। মনিরুল ইসলামের কথা বলা কথাগুলো না চাইতেও মন জুড়ে হানা দিয়েছে। আহিরকে কথাটি কিভাবে জানানো উচিত, কিংবা জানার পর আহিরের প্রতিক্রিয়া কিরূপ হবে ভেবে ভেবে চিন্তাটা যেন হু হু করে বাড়ছেই বই কমছে না। প্রতিবার বরংবার নড়াচড়া করার ফলে আহিরের চোখে লেগে আসা কাঁচা ঘুমটা ভেঙে গেছে। সাথে সাথে চোখে মুখে ভর করলো একরাশ বিরক্তি। পরক্ষণে চোখ খুলতে প্রতিভাকে কিছু বলতে যাবে, এর আগেই দেখতে পেল প্রতিভা তার দিকেই তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিমিষেই বিরক্তি সব কোথায় উবে গেছে আহিরের। আপনা আপনি ভ্রুজোড়া কুঁচকে এলো। এতক্ষণ তাহলে ঘুমাওনি? প্রতিভা ছোট করে জবাব দিল। প্রতিভার জবাবে আহিরের মনক্ষুণ্ণ হলো। শাসানোর ভঙ্গিতে বলল, কেন? রাত কটা বাজে দেখেছো? প্রতিভা কোনো প্রতিউত্তর না করে আহিরের বক্ষে নিজের মাথা রাখলো। কোথাও শুনেছিল সে প্রিয় মানুষের বুকে মাথা রাখলে নাকি সকল অবসাদ নিমিষে দূর হয়ে যায়। তাই তো সে ভাবনা থেকে এমনটি করা। আহির চেয়েও আর রাগ করতে পারল না, বরঞ্চ সেভাবে প্রণয়িনীকে নিজের সাথে জড়িয়ে নিল। আদর মিশ্রিত কণ্ঠে বলল, আর সারাদিন তোমার মুড অফ দেখলাম, কোথাও কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে? প্রতিভার নির্লুপ্ত কণ্ঠ জুড়ে নীরবতা। কিয়ৎ সময় পূর্বে যে কথাটি বলতে যায় তার মন জুড়ে ব্যাকুলতা বিরাজমান ছিল, তা যেন স্বাভাবিক রূপ ধারণ করলো। কণ্ঠে জড়তা আসার সুযোগ না দিয়ে বলল, আহির, আপনাকে আমার কিছু বলার আছে। আপনি আমাকে কথা দিন যে আপনি আমার কথা রাখবেন।
নির্দ্বিধায় বলতে পারো। তাছাড়া তোমার সব আবদার পূরণের দায়িত্ব আমি ছাড়া আর কার, বলো? প্রতিভা খানিকটা দম নিল, অতঃপর গুছিয়ে রাখা কথাগুলো আহিরের সামনে তুলে ধরার চেষ্টা করলো। ধরুন আপনার বাবার বয়সী অথবা তারও বড় কেউ যদি কখনো তার মূল্যবান কিছুর জন্য আপনাকে অনুরোধ করেন, তাহলে আপনি কি ওনাকে ফিরিয়ে দেবেন? এখানে তোমার কথা রাখার কথা উঠছে, বাবার বয়সে কাউকে নিয়ে তো নয়। সেটা পরে বলছি, তার আগে এটার জবাব কি হবে সেটা বলুন। মনের অভ্যন্তরে সন্দেহ জাগলো আহিরের, তবে প্রকাশ করার মতো নির্বুদ্ধিতা দেখালো না। আরে বাবা, কি বলবে সেটা তো বলো আগে। জানেন আমি যখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখন মুবিনের বাবার সাথে দেখা হয়েছিল। প্রতিভার বিষণ্ণতার মূল কারণ আহিরের আর বুঝতে বাকি রইল না। এত কিছুর পরেও লোকটা এখনো তাদের পিছু ছাড়েনি। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে গেছে তার। শানিত কণ্ঠে বলল, কথাটা তুমি আমায় এখন জানাচ্ছ? প্রতিভা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। হুম। আহির নিজেকে শান্ত রাখার চেষ্টা করেও সক্ষম হচ্ছে না। মনিরুল ইসলামের মতো ধূর্ত স্বভাবের লোকেরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক নিচে নামতে পারে। তা সত্ত্বেও প্রতিভা কিভাবে লোকটার সাথে কথা বলার দুঃসাহস দেখায় ভেবে পায় না আহির। প্রতিভা আহিরের বক্ষ থেকে মাথা তুলে তাকায়। আহিরকে কথার পিঠে নিরুত্তর কথার কারণ জিজ্ঞেস করে। কিছু বলছেন না যে? ভাবছি। আহির বলল, ভাবছেন? কি ভাবছেন? লোকটার সাহসের কথা ভাবছি। সে কি ভুলে গেছে তোমার ত্রিসীমানায় থাকা মানে তার এবং তার ছেলের জন্য কতটা ভয়াবহ হতে পারে? আহির, আপনাকে আরেকটা কথা বলা হয়নি। উনি অনুতপ্ত, জানেন? ওনার চোখে আমি অন্য সময়ের মতো ক্রোধ দেখিনি। উনি আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি আপনাকে একটু বোঝাই। তুমি কি করে জানলে যে সে অনুতপ্ত? বিস্ময়ের সাথে আহির জানতে চাইল। না হলে উনি চাইলে তখন অনায়াসে আমার ক্ষতি করতে পারতেন। তারপর সামান্য নিঃশ্বাস ফেলল, বলল, হয়তো মেরে গুমও করতে পারতেন, কিন্তু তিনি তো সেটা করেননি। তোমার কি মনে হয় সে তোমার ক্ষতি করে পার পেয়ে যেত? তোমার আহির তাকে ছেড়ে দিত? ছাড়তেন না যে তা আমার অজানা নয়, তবে মেরে ফেললেই বা আমাকে কখনো ফিরে পেতেন? আহিরের কপালে শুষ্ক ভাঁজ পড়ল। প্রতিবার কথায় যথেষ্ট যুক্তি আছে। মনিরুল ইসলাম জানতেন তার ছেলের সহজে নিস্তার নেই। এমনকি পরের নির্বাচনে তার পদ হারাবার সম্ভাবনাও 90% মতো। সুতরাং অনায়াসে ভেতরকার হিংস্রতা প্রকাশের জন্য এর থেকে ভালো সুযোগ তিনি হয়তো পরবর্তীতে আর নাও পেতে পারেন। আহির শান্ত গলায় বললেন, এখন তুমি কি চাইছো? আপনি মুবিনকে ছাড়ানোর ব্যবস্থা করুন। যথেষ্ট পরিমাণ শাস্তি তো লোকটা পেয়েছে। মধ্যাহ্নের পরবর্তী সময় বিগত দিনের তুলনায় আজ ক্লাস দ্রুত শেষ হয়ে গেছে বিধায় দ্রুতই বাসায় ফিরে এসেছে প্রতিভা। বাহিরের আবহাওয়ার বাকি দিনের চাইতে এদিনে উষ্ণভাব একটু বেশি মনে হচ্ছে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে দরজার সামনে থেকে অপরিচিত কারোর কণ্ঠস্বর ভেসে এলো। আসতে পারি? অসময়ে রাতিশার উপস্থিতিতে খানিকটা অবাক হয়েছে প্রতিভা। রাতিশার কোলে ছোট্ট বাচ্চাটির দিকে চোখ যেতে মৃদু হেসে সম্মতি জানালো। কেমন আছো প্রতিভা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? প্রতিভার মুখে ভালো আছি শুনতে পেয়ে নিজেকে ভীষণ তুচ্ছ মনে হলো রাতিশার। কোলে থাকা ছোট্ট শিশুটির দিকে একবার নজর বুলালো, দীর্ঘশ্বাস ফেললো, তার সাথে সাথে বলল, দেখতেই পাচ্ছ ভালো যে আছি। রাতিশার নজর লক্ষ্য করে প্রতিভা বাচ্চাটির দিকে তাকালো। নিষ্পাপ বাচ্চাটি কত সুন্দর করে হাত পা নাড়িয়ে খেলছে। প্রতিভা তাকাতে দন্তহীন মুখে হেসে দিল। কি অমায়িক দৃশ্য! আহ, এই হাসিতে যে কেউই তাদের মায়ায় পড়তে বাধ্য। প্রতিভার ভেতর থেকে এক সুপ্ত বাসনা জাগলো। রাতিশা, তুমি যদি কিছু না মনে করো, তাহলে আমি কি ওকে একটু কোলে নিব? রাতিশা ভাবেনি প্রতিভা তাকে এভাবে অনুরোধ করবে। ভেবেছিল সময়টা প্রতিভার একার জন্য বরাদ্দ। রাতিশা তার সাথে যা করেছে এতে করে তার দূর দূর করে তাড়িয়ে দেওয়াটাই ছিল স্বাভাবিক। প্রতিভার জায়গায় রাতিশা নিজে থাকলে এর ব্যতিক্রম দেখা যেত না। প্রতিভা আদর করার ফাঁকে রাতিশাকে জিজ্ঞেস করলো, কি নাম রেখেছো বাবুর? তুমি ওকে মিশমি বলেই ডাকতে পারো। একদম তোমার চেহারা পেয়েছে, বুঝলে? রাতিশা এক চাপা দীর্ঘশ্বাস ফেলল। ব্যাস, ভাগ্যটা আমার মতো না হলেই হলো। প্রতিভা রাতিশার কথার প্রসঙ্গ খুব একটা বুঝলো না, তবুও ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাতে চাইল না। কি দরকার আরেকজনের ব্যক্তিগত জীবনের অপ্রাসঙ্গিক কথাবার্তা জিজ্ঞেস করে বিভ্রান্তিতে ফেলার।
বাসা ভর্তি লোকজনের আনাগোনা দেখা দিয়েছে, যেন বাড়িতে সত্যিকার অর্থে কারোর বিয়ে হতে চলেছে। আহিরেরও খোঁজ মিলছে না সেই সকাল থেকেই। বাসায় এত মেহমান আসার কারণ বুঝতে বোধগম্য না হলেও দিনের প্রথম প্রহর পেরোতে নাবিলা রহমানকে প্রতিভার কাছে আসতে দেখা গেল। বিয়ের পরে প্রতিভা এই প্রথম নাবিলা রহমানকে এতটা সন্তুষ্ট চিত্তে কথা বলতে দেখেছে। নাবিলা রহমান প্রতিভাকে জিজ্ঞেস করলেন, তা শাড়ি পরতে পারো তো মেয়ে? প্রতিভা নিশ্চুপ রইল, যার মানে দাঁড়ায় সে এ ব্যাপারে জানে না। নাবিলা তার নীরবতা কি বুঝলেন কে জানে, বললেন, তুমি ফ্রেশ হয়ে এসো, বাকিটা আমি দেখছি। প্রতিভা ফ্রেশ হয়ে আসতে রুমে নাবিলা রহমানের পরবর্তী নিধি এবং রাতিশাকে দেখা গেল। রাতিশা প্রতিভার দিকে তাকিয়ে মুচকি হাসলো, এগিয়ে এসে বলল, এসো তো, ঝটপট এবার শাড়িটা পরে নাও দেখি, না হলে আমার মেয়ে উঠে গেলে তো বোঝোই। রাতিশার পায়ে নিধির ঠায় দাঁড়িয়ে রইল। চোখে মুখে অবস্থায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে এসবে বিরক্ত, তবুও শাশুড়ির কথায় নিরুপায় হয়ে এখানে এসেছে। অবশ্য ভেতরে ভেতরে অন্য আর এক ভাবনা থেকে প্রতিভার কাছে আসা। কাছের কয়েকজন আত্মীয় বাসাতেই অবস্থান করেছে, তাদের দেখাশোনা করার ক্ষেত্রে বাড়ির বউ হিসেবে নাবিলা এবং আয়শা দেখাশোনার দায়িত্বে আছেন। যেহেতু নাবিলা সেদিকে ব্যস্ত, তাই তিনি নিধিকে ডেকে প্রতিভার কাছে পাঠিয়ে দিলেন। একে তো নিধির প্রতিভাকে অপছন্দ, তার ওপর কিনা সে তাকে শাড়ি পরাবে, এ তো ভাবাই অসম্ভব। সেজন্য সে বাড়ি ভর্তি লোকজনের সামনে কোনো প্রকার মন্তব্য করতে পারেননি। মিনিট খানেক ভেবে রাজি হয়ে গেছে, সাথে রাতিশাও এসে পড়ে। নিধি শাড়ি পরানোর মাঝখানে একজন কাজের মেয়ে এসে রাতিশাকে ডেকে নিয়ে যায়, বলে গেল মিশমির ঘুম ভেঙে গেছে। শুনে রাতিশা রুম থেকে বেরিয়ে যেতে নিধি হাফ ছেড়ে বাঁচে। টুকটাক কথার মাঝে প্রতিভাকে বলল, তুমি তো গ্রামের মেয়ে, তাই না? প্রতিভা জবাব দিল, হ্যাঁ, বলা যায় অনেকটা গ্রামীণ পরিবেশে আমি বড় হয়েছি। আচ্ছা, আমি শুনেছি গ্রামীণ মানুষেরা কালো জাদু চর্চা করে, তুমি কি এই বিষয়ে কিছু বলতে পারবে আমায়? প্রতিভার চাহনি জুড়ে বিস্ময় এসে ভর করলো। গ্রাম সম্পর্কে এত কিছু থাকতে হঠাৎ কালো জাদু নিয়ে নিধির এত আগ্রহ কেন? কি বোঝাতে চাইছে সে? প্রতিভা জিজ্ঞেস করলো, মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। মানে হচ্ছে তুমি কি এমন কাউকে চেনো, বা তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? ক্ষমা করবেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তাছাড়া আমি কাউকে কখনো চর্চা করতেও দেখিনি। নিধির কণ্ঠে তাচ্ছিল্য প্রকাশ পেল। তাহলে আহিরকে বসে আনলে কিভাবে? তাকে তো দেখছি একেবারে তোমার কথায় উদ্বাস করে। আমার বোন নীরাকে দেখছো না, ওর সাথে আহিরের বিয়েটা তো হয়ে গিয়েছিল, কিন্তু কেন হয়নি জানো? আহির তার মধ্যে তোমাকে বিয়ে করে ফেলেছে। দ্বিতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়া তুমি তাদের মাঝখানে, অথচ আহির ছাড়াও তার গোটা পরিবার এই বিয়েতে রাজি ছিল। তাই তো ভাবলাম আহিরকে বুঝি কালা জাদু করেছে কিনা। কথাগুলো বলার সময় নিধির রাগে ফেটে যাচ্ছিল। ইচ্ছে করলো প্রতিভাকে মেরে কোথাও গুম করে দিতে, তারপর আহিরের সাথে নীরার বিয়ে দিয়ে নীরাকে সুখী দেখবে। হঠাৎ প্রতিভা আর্তনাদ করে উঠল। শাড়ির কুচিতে থাকা সেফটি পিনটি তার তলপেটে আঘাত হেনেছে। তলপেটের অনেকখানি অংশ কেটে সেখান থেকে রক্ত চুয়ে পড়ছে। প্রতিভার আর্তনাদে নিধি মনে মনে পৈশাসিক আনন্দ পাচ্ছে। এতক্ষণে জমে থাকা রাগের মাঝে কিছুটা হলেও ফাটা পড়েছে। নিধি সারেন্ডার করার ভঙ্গিতে বলল, সরি, আমি বুঝতে পারিনি তোমার এইভাবে লেগে যাবে। ইস, কতখানি কেটে গেছে। নিধির কথার ধরন প্রমাণ দিচ্ছে সে ইচ্ছে করেই এমনটা করেছে। প্রতিভা বিষয়টা বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করলো না। নিধি চলে যাওয়ার আগে বলে গেল, দেখো ভাই, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি, এটা আবার আহিরকে লাগিয়ে দিয়ে না যেন। চারিদিকে এত মানুষের মাঝে ভীষণ অস্বস্তি লাগছে প্রতিভার। চাইলেও সেখান থেকে সরে যেতে পারছে না। কিছুক্ষণ পর পর এক একজন এসে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছে। দূরে নাবিলা রহমান দাঁড়িয়ে কয়েকজন মধ্যবয়স্ক মহিলার সাথে হাসি মুখে আলাপ করছেন। রাতিশা একে একবার মিশমিকে নিয়ে দেখা করে গিয়েছিল, তারপর সেও গায়েব। এত সব অস্বস্তির মাঝে দূরে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে নজর পড়তে সব অস্বস্তি এক নিমিষেই উবে গেল। আহিরকে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। আহির তার বন্ধুদের সাথে কথা বলার ফাঁকে প্রতিভাকে দূর থেকে পরোক্ষ করছে। এই প্রথম সে প্রতিভাকে শাড়ি পরতে দেখেছে। শাড়িতে নারী,
কথাটি এতদিন কেবল সে শুনেই এসেছিল, তাই তো এর বিশেষত্ব এতদিন ধরে না পারলেও আজ নিজ প্রণয়িনীকে দেখে বুঝতে তার একটু অসুবিধা হয়নি। আহিরের সাথে প্রতিবার চোখাচোখি হতে আহির বুকের বাঁ পাশে হাত রাখে, যা দেখে প্রতিবার লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেলল। এরই মাঝে প্রতিবার কানে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর। প্রতিবার চোখ তুলে তাকাতে সামনে আমির হামজাকে দেখতে পেল। তার চোখের কোণে পানি জমে আছে। আমির হামজা ধরা গলায় বললেন, কেমন আছো মা? অনেকদিন পর বাবা তাকে মা বলে ডেকেছে। আবেগে তার চোখের পানি জমতে শুরু করে দিয়েছে। বলল, বাবা তুমি এসছো? আমার মায়ের জীবনের এমন একটা বিশেষ দিনে আমি আসবো না, এটা কি করে হয় বলতো? প্রতিবার চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়েছে। আমির হামজাকে জড়িয়ে ধরে বাবা মা দুজনেই আবেগে কেঁদে ফেলল। দূর থেকে বাবা মেয়ের মিলের সাক্ষী হিসেবে আহিরের সকল আত্মীয় স্বজন ছিলেন। সবটা দেখে আহির ফেলল এক স্বস্তির নিঃশ্বাস। আমির হামজা চোখের পানি মুছে অন্য পাশে এসে দাঁড়ালেন। সেখান থেকে প্রতিভাকে স্পষ্ট দেখা যাবে এমন স্থানে। আশেপাশে কম মানুষ নেই। আহিরদের উচ্চবিত্ত পরিবারের আত্মীয় স্বজন অনেক হবে সেটা বোঝাই যায়। আমির হামজার সাথে আসার জন্য সাদিয়া অনেক বায়না করেছিল, কিন্তু সাইদা আসতে দেয়নি। তার যে এখনো প্রতিবার প্রতি ক্ষোভ জমে আছে। আসলে পর কখনো আপন হয় না, নয়তো চাইলেই সাইদা বেগম নিজেও সাদিয়াকে নিয়ে আসতে পারতেন। ছোট থেকে মেয়েটা কম কষ্ট সহ্য করে বড় হয়নি, কিছুটা তার চোখের সামনে তো কিছুটা তার চক্ষুর অগোচরে। ভাবতেই আমির হামজা এক চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমির ভাই কেমন আছো? আয়েশার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমির হামজা ভাবনা থেকে বেরিয়ে এলেন। আয়েশা তুই? আমির হামজা খানিকটা অবাক হলেন। ভেবেছিলেন সেদিনের পর আয়েশা তাকে এখনো ভুল বুঝেই চলেছে, তাই আসার পর দেখেই ও কথা বলার প্রয়োজন বোধ করেননি। হ্যাঁ আমি। আমির ভাই কেমন আছো? এই তো চলছে। প্রতিবার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা চলে আসার পর যেমনটা দেখেছিলি সেই রকমই। আমাকে ক্ষমা করো আমির ভাই, আমি সেদিন না জেনে তোমাকে ডেকে এনে কত খারাপ ভাষায় অপমান করেছি। ভুল তো আমিও ছিলাম, নিজের মেয়েটাকে ভুল বুঝে কত আঘাত করেই না কথা বলেছি। আহির যদি সেদিন মেয়েটার পাশে এসে না দাঁড়াতো তাহলে জানি না কি হতো। সত্যি তুমি অনেক ভাগ্য করে এমন মেয়ে আর মেয়ের জামাই পেয়েছো। আমির হামজা জবাব নিস্তব্ধ রইলেন। মিনিট খানেক বাদে আয়েশা বলে উঠল, আমির ভাই একটা জিনিস খেয়াল করেছো? আমির হামজা চোখ তুলে তাকালেন, অতঃপর ছোট করে বললেন, কি? প্রতিভাকে আজ একদম ওর মায়ের মতো লাগছে, ঠিক তোমার পুনামের মতো। আমির হামজা মৃদু হাসলেন। ও হয়েছে তো, ওর মায়ের মতোই। সত্যি আমি এ যাবৎ ভাবছিলাম ওকে যেন কার মতো দেখতে লাগছে, কার মতো লাগছে এতদিন ধরতে পারিনি, কিন্তু আজ হুবহু মিল পাচ্ছি। ওরা মামে দুজনেই ভাগ্যবতী। অত্যন্ত কিছু না পেলেও দিন শেষে নিজেদের জন্য সঠিক মানুষটাকে তো পেয়েছি, এটাই বা কজন পায় বলো? আয়েশার শেষের কথাগুলোয় যে না পাওয়ার বেদনা লুকিয়েছিল তা স্পষ্ট প্রতীয়মান। সবার জীবনে সবটা পায় না আয়েশা, তোর জীবনেও পূর্ণতা পেত, কিন্তু সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল। তুই এমন একজনকে ভালোবেসেছিলি যে কিনা তোদের আশ্রয়ে মানুষ হয়েছে, আর যাদের নুন খায় তাদের সাথে বেইমানি কিভাবে করলি বল? বারবার এটা কেন বলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করছো? তুমি তো পুনামকে ভালোবাসতে, আর পুনাম তোমাকে। মাঝখান দিয়ে আমি শুধু ডাল হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর তো তুমি আমাকে সরানোর বাহানায় বাবার কানে কথাটা তুলে দিয়েছিলে। একটা আমরা দেখতে পাই, অপরটা চক্ষুর আড়াল থেকে যায়। সেদিনের মতোই আজও বলছি, আমি এ ব্যাপারে মামাকে কিছু জানাইনি। সবাই যে যার মতো নতুন বরকনের সাথে এসে ইচ্ছে মতো ফটোশুট করে যাচ্ছে। সবার তোলা শেষে ফটোগ্রাফার দুজনের একসাথে ছবি তোলার জন্য যখনই দাঁড়াতে বলেছে, ঠিক বিপত্তিটা বাঁধল তখনই। পায়ের সাথে বেরিয়ে প্রতিবার শাড়ির কুচি থেকে খুলে যাওয়া শুরু করেছে। কোনো মতে কুচিগুলোয় হাত রেখে সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে প্রতিভা, কিন্তু আফসোস লজ্জাজনক পরিস্থিতি বোধ হয় ওর জন্য ওত পেতে রয়েছে। প্রতিভা বুঝতে পেরে সাথে সাথে বসে পড়ল। আহির পাশে তাকিয়ে দেখলো প্রতিভার লজ্জায় মুখটা নামিয়ে রেখেছে, দৃষ্টি তখন মেঝেতে নিবদ্ধ।
আশেপাশের লোকজন নিশ্চয়ই এবার তাকে নিজে হাসাহাসি করবে, নয়তো কেউ কেউ তার দিকে কুনজরে তাকাবে। আহির প্রতিভার অবস্থা লক্ষ্য করে জিজ্ঞেস করলো। এনি প্রবলেম? প্রতিভা ভাবমূর্তি বদলালো না, সেভাবে বসে রইল। সমস্যার কথা খুলে বলার মতো মুখ থেকে কোনো কথা বেরোতে চাইলো না। কথা বলছো না কেন? কি কোনো সমস্যা হয়েছে? না বললে বুঝবো কিভাবে? আহির আমার শাড়ি খুলে যাচ্ছে। ও, এই ব্যাপার। এই সামান্য কথাটা বলতে এত গিল্টি ফিল করতে হয় বুঝি? প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন, লোকজন সব এদিকে তাকিয়ে আছে। আহির আশেপাশে চোখ বুলায়, বাসার কাউকে সেভাবে চোখে পড়ে না। শেষে দূরে দাঁড়ানো অবস্থায় আয়েশাকে নজরে পড়ে তার। তুমি একটু বসো, আমি চাচিকে পেয়েছি, ওনাকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। আয়েশা প্রতিভাকে নতুন ভাবে শাড়ি পরিয়ে দিচ্ছিলেন। আগেরবার নিধি পরানোর সময় ঠিকভাবে পিন গাঁথেনি কুচিতে, তার উপর শাড়ি পায়ের নিচ অব্দি পরতে হয় বিধায় তখন পায়ের সাথে বেরিয়ে খুলে গিয়েছিল। কুচিগুলো খোঁজার সময় আগের ন্যায় আর্তনাদ করে ওঠে প্রতিভা। হঠাৎ কাটা জায়গায় পুনরায় আঘাত লেগেছে তার। আয়েশার হাত থেমে গেল, বলল, সরি, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? তেমন কিছু না ফুপু, তখন পিনের সাথে লেগে পেটে অনেকখানি কেটে গেছে, এখন আবার একই জায়গায় লেগেছে। কি বলো? পিনের সাথে তো এতটা কেটে যাওয়ার কথা না, যেভাবে তুমি বলছো। আয়েশা দেখলো প্রতিভার আঘাত লাগা স্থান থেকে রক্ত বেরোচ্ছে, যা দেখে আয়েশা প্রতিভার দিকে তাকিয়ে মৃদু ধমকের সাথে বলল, এত দূর কেটে গেছে? মেয়ে, তোমার হুঁশ কই ছিল? হ্যাঁ, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসছি। বলে আয়েশা অন্যদিকে চলে গেলেন। অনেকক্ষণ সময় পেরিয়েছে, প্রতিভা স্টেজ থেকে চলে এসেছে। দেরি দেখে ফটোগ্রাফার তাড়া দেওয়া শুরু করেছে। কাউকে পাঠাবে ভেবেও আহির নিজেই প্রতিবাদের খুঁজতে চলে আসে। রুমের দরজার সামনে এসে দেখতে পায় প্রতিভা শাড়ি ধরে দাঁড়িয়ে আছে। এত সময় কাটিয়ে দেওয়ায় আহির সামান্য বিরক্ত হয়। উফ, তোমরা মেয়েরা কি সব সময় এত লেট করবে? একটু কি তাড়াতাড়ি করা যায় না? আহিরকে দেখতে পেয়ে প্রতিভা অন্য পাশ ঘুরে দাঁড়ায়, জবাবে বলে, এইটা আর একটু, আপনি যান, আসছি। আহির চলে যেতে নিলে আয়েশার সাথে দেখা হয়। আয়েশাকে দেখে আহির বিরক্তি চেপে বলে, না, সময় এতখানি লাগার কথা অবশ্যই না, কিন্তু কি বলতো আহির, আমার বাইজি অসাবধানতাবশত আগে ভাগে পেট কেটে নিয়েছে, তাই অ্যান্টিসেপটিক লাগাতে হচ্ছে। কি বলছো? বেশি কেটেছে? সে পরে জেরা করো, এখন তো খুব তাড়া দিচ্ছিলে। ঘরের ভেতর আটকে রাখা হয়েছে মুবিনকে। ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। দরজা খটখটানির শব্দ রাতের পিনপতন নীরবতার মাঝে ঝংকার তুলে তার স্পষ্ট জানান দিচ্ছে। জেল থেকে বাবা মনিরুল তাকে ছাড়িয়ে আনলেও ঘরের মধ্যকার বন্দি দেয়ালের ভেতরে আটকে রেখেছে তাকে। খেয়াল হলো জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে মনিরুল ইসলাম তার সাথে বড্ড কঠোর আচরণ করা শুরু করেছেন, যার ফলস্বরূপ একবার কয়েক বলে কয়েক বন্দি দরজার ওপার থেকে ছাড়া পেতে সক্ষম হয়নি। নিজ দায়িত্বে গিয়ে ছেলেকে নিয়ে এসেছেন মনিরুল। ছেলের অপকর্মের জন্য রাজনৈতিক জীবন প্রায় যায় অবস্থা, তার উপর সামনে ইলেকশন। এই মুহূর্তে কোনোভাবে গরমিল হলে সারা জীবনের জন্য তার ক্ষমতা শেষ, নয়তো আহির তাকে দেউলিয়া করে তবেই দম ফেলবে। দরজার বাইরে পায়চারি করতে করতে কথাগুলো আনমনে ভাবছিলেন মনিরুল। ক্ষমতা একজন মানুষকে কোথা থেকে কোথা নামিয়ে আনে, আজ তার নিজের দিকে তাকিয়ে টের পাচ্ছেন। ভাবনার মাঝে ছেদ পড়লো পুনরায় দরজা ধাক্কানোর শব্দে। ভেতর থেকে শোনা যাচ্ছে মুবিনের রাগান্বিত কণ্ঠ। আব্বু, দরজা খোলেন, কি সমস্যা? আমারে এমনি আটকে রাখার কারণ কি? মুবিনের কণ্ঠে মনিরুল ইসলাম হাঁটা বাদ দিয়ে দাঁড়িয়ে পড়লেন। স্বামীর পাশে নীরবে দাঁড়িয়েছিলেন মুবিনের মা। ছেলে তার দুই নয়নের মণি। কতগুলো দিন পেরিয়ে বাড়ি ফিরে এসেছে, অথচ দরজা বন্ধ করে আটকে রেখে মনিরুল কি করতে চাইছে ভদ্রমহিলা সেটা ভেবে কুল কিনারা করতে পারছেন না। মনিরুল নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, সময় থাকতে তোমার ছেলেরে শুধরাইতে কও, অনেক সহ্য করেছি, এরপরে আমার কেন? তুমি ওই মেয়ের জামাইয়ের পা ধরলেও লাভ নাই। আচ্ছা শুনেন, আমি কি বলি? মনিরুলের স্ত্রী বললেন, কি বলতে চাও? যা হওয়ার হয়েছে, আমরা চাইলেও তো সব ঠিক হইব না, ঠিক না? আর মেয়ের তো কোনো ক্ষতি হয় নাই। কথাটা শেষ হতে মনিরুল তার স্ত্রীর দিকে তাকিয়ে চোখ রাঙালেন। কি বললা তুমি?
মনিরুল ইসলামের কণ্ঠেশ্বরে ভদ্রমহিলা আটকে উঠলেন। তার ধারণা মতে ভুল তো কিছু বলেননি, তাহলে কথাটা শোনার পর এমন প্রতিক্রিয়া দেখানোর মতো কি হয়েছে? স্ত্রীর জবাবের আশায় না থেকে মনিরুল নিজে থেকে বললেন, এত কিছুর পরেও ও কোন মুখ কয় কোনো ক্ষতি করে নাই? বাড়ি ঘর সব ছাড়তে হইছে তারে, আবারও বলতেছিস সময় থাকতে ওরে ঠিক হইতে ক মুবিনের মা, নাইলে কিন্তু খুব খারাপ হইব। স্ত্রীকে সাছিয়ে চলে যেতে নিলেন মনিরুল ইসলাম। পথিমধ্যে দাঁড়িয়ে পড়লেন। মুবিন বদ্ধ দরজার ওপাশ থেকে জবাব দিল, এত দরদ হলে ওরে নিয়ে আসলে তো পারতেন আব্বু, তাহলে তো আপনার ছেলে জেলে এত কষ্ট পাইতো না।